This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। আজকের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। সমকালীন সময়ে আমাদের দেশ, আমাদের রাজ্য কয়েকটা সমস্যায় বিদ্ধ, আর তার মধ্যেও একটা লাইট অফ হোপ, একটা আশার আলোর সন্ধান পাচ্ছি যেন আমরা, রাজ্যবাসী, দেশবাসী। আপনারা সবাই জানেন যে গত 22শে এপ্রিল পাহেলগাঁওর বৈশরণে জঙ্গি হানায় প্রাণ গেল 26 জন নিরীহ মানুষের। সমুচিত কিনা বলতে পারবো না, কিন্তু জবাব দিয়েছেন ভারতীয় সেনাবাহিনী, গুঁড়িয়ে দিয়েছেন পাকিস্তানের বেশ কয়েকটা জঙ্গি ঘাঁটি। যদিও পাহেলগাঁওয়ের হত্যাকারী ওই 4 জন জঙ্গি এখনও অধরাই। যাই হোক, এই সমস্যায় দেশবিদ্ধ রাজনৈতিক দলগুলি তাদের কাজ করছে, অর্থাৎ এই সমস্যার রাজনীতিকরণ এবং নিজেদের পালে হাওয়া টানবার চেষ্টা। এই জিনিস আগেও ছিল, আজও আছে। সবসময়ই তো চ্যানেলের নির্দেশে রাজনৈতিক কচকচি করে চলেছি। এটারও বাড়বে উত্তরোত্তর, কারণ আর বছরখানেকের মধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচন। একটা সিনেমার কথা মনে পড়ে গেল হঠাৎ করেই, জমালয়ে জীবন্ত মানুষ। যখন যমরাজের 2 জন দূত ঘুমন্ত ভানুকে মৃত ভেবে নিয়ে যাচ্ছে জমালয়ে, রাস্তায় ঘুম ভাঙতেই ভানু জিজ্ঞাসা করলেন ওই 2 যমদূতকে, কি সেজেছ, তোমাদের কি পালা মনের? তার কারণ পাহেলগাঁওয়ের ঘটনা এবং ভারতীয় সেনাবাহিনীর জবাবি হামলা, এরপরেই এক যমদূত সেজে বেড়াচ্ছে চারদিক। কারা রক্ষা করে সীমান্ত, কারা দেয় প্রাণ, আর কে নেয় কৃতিত্ব। যাই হোক, দেশের মানুষ এখন এইসব ভরংবাজি দেখতে 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 অভ্যস্ত হয়ে পড়েছে। এটা আর আমাদের কাছে এখন নতুন কিছু নয়। তা এইটা গেল একটা কারণ, যাতে করে আমাদের দেশ বিদ্ধ। আপনার, আমাদের সবার সহনাগরিক ছিলেন ওই মানুষগুলি। হয়তো একটু হলেও আমাদের থেকে যায় একটা বস্তু, তার নাম কালেকটিভ রেসপন্সিবিলিটি। এইবারে আসুন রাজ্যের বিষয়। কিছুদিন আগে মহামান্য সুপ্রিম কোর্টের একটা রায়দানে হঠাৎ করেই আতান্তরে পড়েছেন বেশ কিছু শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। এই বিষয়ে এটা একটা বিষয় যাতে রাজ্য বিদ্ধ। যদিও মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির কারণেই হয়তো অদূর ভবিষ্যতে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে, এই আশা রাখি আমরা। বঞ্চিত হবেন না একজন যোগ্য, এইটা হয়তো অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে। এই মাত্র কয়েকটা মাস আগেই আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক সত্তা, যখন আন্দোলনের মঞ্চে গিয়ে উনি আহ্বান করলেন জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসবার জন্য। যখন নিজের বাড়িতে অপেক্ষা করলেন বেশ কিছুটা সময়, কয়েক ঘন্টা ওই চিকিৎসকদের জন্য, তারপরেও বসলেন নবান্নে ওই চিকিৎসকদের নিয়েই। অবাক হয়ে যায় জানেন, আমরা তো জ্যোতিবাবু, বুদ্ধবাবুর মতো দাম্ভিক, উন্নাসিক, ক্রূর, প্রতিহিংসাপরায়ণ মুখ্যমন্ত্রী দেখতে দেখতে বড় হয়েছি কি না। ঘাবড়ে যাই মাঝে মাঝে যখন দেখি এই সর্বংসহা মুখ্যমন্ত্রীকে। যাই হোক, আরজিকর কাণ্ডে দোষীর বিচার হয়েছে, সে সাজাপ্রাপ্ত। এখন এইটা ভিন্ন কথা যে আমি সেটা মানব কিনা বা অন্য কেউ সেটা মানবে কিনা। এই স্বাধীনতা তো যার যার নিজস্ব। ধরুন যদি কেউ মনে করেন আমি বা আমরা এই বিষয়টাকে হাতিয়ার করব আগামী বিধানসভা নির্বাচনে, তো তাদেরকে তো বলতেই হবে যে দোষী শাস্তি পায়নি, তাই না? এরে আবার একটা সিনেমা, আজ যে কি হয়েছে আমার, জয় বাবা ফেলুনাথ। মগনলাল মেঘরাজ একটা সিনে ফেলুদাকে বলছেন, আরে চোর তো আপনার মক্কেল নিজেই, ওই ইনভেস্টিগেশন চালিয়ে আপনি কি করবেন?
আমার না কেন জানি মনে হচ্ছে ওই যে ডাক্তাররা আন্দোলন করছিল ওদের মধ্যেও কেউ কেউ জড়িত এই অভয়া হত্যায়, যদিও এই ধারণা একেবারেই আমার নিজস্ব। সে যাই হোক, এই মৃত্যু উদ্বেল করেছে আমাকেও। তাই 14ই আগস্ট রাত্রে আমারও মনটা রাজপথেই ছিল। আমিও হয়তো মানবিক এবং মানসিক স্তরে সামিল হয়েছিলাম, কিন্তু ধীরে 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 যত দিন গেল ওই মেকি আন্দোলনরত ঢপের অনশনরত জুনিয়র ডাক্তারদের কদর্য রূপ প্রকাশ পেতে লাগলো। সাধারণ মানুষ সরে গেলেন ওই আন্দোলন থেকে, আর সেই জায়গা পূরণ করলো কিছু অসভ্য ইতর অতি বামপন্থী। যাই হোক, দোষী সাজা হয়েছে, এটি যা সান্ত্বনা। যে গেল সে তো আর ফিরবে না। এখন আবার শুরু হয়েছে নতুন নাটক, বদলি মানব না। আদালতে যে যাবে সে দরজাও বন্ধ হয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে যেতে পারি, কিন্তু কেন যাব? কারণ কি কারণ? আসুন কারণটা আমি একটু ছন্দ মিলিয়ে আপনাদের সামনে তুলে ধরি। কলিকাতায় পাই মদিরা আর কামিনী কাঞ্চন, কলিকাতায় পাই মদিরা আর কামিনী কাঞ্চন, গ্রামে তো নাই নটিরা, সেথা যেতে কি চায় মন? গ্রামে তো নাই নটিরা, সেথা যেতে কি চায় মন? আন্দোলনের নাম করি ভাই, করি ক্রাউড ফান্ডিং। আন্দোলনের নাম করে ভাই করি ক্রাউড ফান্ডিং। বদলির চাপ গ্রাম যদি যাই, আয়েশ আরাম মিসিং, কিছু পাবে না। আন্দোলনের ডাক্তারবাবুরা আপনাদের মানুষ গ্রহণ করেননি, আপনাদের আন্দোলনে তাই গ্রহণ লেগেছে। এবারে সব ধ্যাসটামি ছেড়ে কাজে লেগে পড়ুন দেখি। এখানে যাব না, ওটা করব না, এটা পারবো না, সেটা ঠিক না, এসব ছাড়ুন। বেফালতু মাইনা নিয়ে চলেছেন বেশ কয়েক মাস যাব। এবারে কাজ করুন, নচেত সরে পড়ুন। এখন ধরুন যদি মাননীয় মুখ্যমন্ত্রী সাধ হয় একটু 1983 রিহার্সাল করবার, ওই যে কি যেন করেছিলেন আপনাদের দাদু জ্যোতিবাবু, শুভেন্দু অধিকারী যে 8 ফুট পুলিশের লাঠির কথা বলেছেন, ওই দিয়ে উত্তম মধ্যম দিয়ে আন্দোলন তুলে দিয়েছিলেন। ওই রকম যদি করেন মাননীয়া, সেটা কি ভালো হবে? আপনার দাদু করেছিলেন, আপনাদের দাদু। আমি যে সকল শ্রদ্ধেয় দর্শক দেখছেন আজকের এক্স ফ্যাক্টর, কয়েকটা বিষয় ভাবতে অনুরোধ করব আপনাদের। যে ভাবনা আমি সঞ্চালন করছি, আপনাদের মধ্যে সঞ্চালিত করছি। ত্রিপুরায় তখন বাম আন্দোলন, মুখ্যমন্ত্রী মানিক সরকার, চাকরি হারালেন 10,323 জন শিক্ষক। তারপরে এলো বিজেপির সরকার, মুখ্যমন্ত্রী হলেন বিপ্লব দেব। ওই চাকরি হারানো 10,023 জনের কি হলো ভাবুন, ভাবতে শুরু করুন। 2, উত্তরপ্রদেশ ডাবল ইঞ্জিন, চাকরি হারিয়েছেন 69,000 জন। কি হলো ওদের ভাবুন, ভাবতে শুরু করুন। 3, 5ই মে 2024 নিট পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস, কি বিচার হলো ভাবুন। 4, 2013 সাল মধ্যপ্রদেশ প্রফেশনাল এক্সামিনেশন বোর্ড, হিন্দিতে ব্যবসায়িক পরীক্ষা মণ্ডল, ছোট করে ব্যাপম কিন্তু ব্যাপক এন্ট্রান্স পরীক্ষা হলো, সরকারি পদে নিয়োগ হবে বিভিন্ন দপ্তরে। সে এক দারুণ ব্যবস্থা। দ্য টেলিগ্রাফ এটাকে অভিহিত করলো ইঞ্জিন বগি সিস্টেম বলে। কীরকম? রামের পরীক্ষা দেবে শ্যাম, শ্যামের পরীক্ষা দেবে হরি, হরির পরীক্ষা দেবে লালু, লালুর পরীক্ষা দেবে কালু। সে এক বিচিত্র পরিস্থিতি। আসছে, এইখানে নিয়ে নেবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই।
নমস্কার, ফিরে এলাম বিরতির পর। এই ব্যাপক দুর্নীতিতে নাম জড়িয়েছে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিজেপি নেতা লক্ষ্মীকান্ত শর্মা থেকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অবধি। 13ই ফেব্রুয়ারি 2017 মহামান্য সুপ্রিম কোর্ট 83 পাতার রায়দান করলেন, যাতে রেজিস্ট্রেশন বাতিল হলো 634 জন ডাক্তারের। কিন্তু বিজেপি নেতাদের কি শাস্তি হলো, কই হলো ভাবুন। 5, তেজস্বী যাদবের স্ত্রী বিহার থেকে কলকাতায় এসে মাতৃত্বের গরিমা অর্জন করলেন, এদিকে কলকাতার এক আঁতেল মাখুনি মা হতে পারলেন না। কেন বাবু? আরও একটা আছে। কিছুদিন আগে উত্তরপ্রদেশে, অর্থাৎ যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত, সেখানে দলিতদের ওপর, আদিবাসীদের ওপর অত্যাচার আমাদের সারা দেশবাসীর কাছে সুবিদিত। কিছুদিন আগে একটি 5 বছরের বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণ করেছেন কয়েকজন, কি বলবো, মানুষ তো বলা চলে না, জানোয়ারই হবে, দ্বিপদ জানোয়ার। কিন্তু সেইটা চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় হচ্ছে উত্তরপ্রদেশ মহিলা কমিশনের একজন কর্তা ব্যক্তি মহিলা ববিতা চৌহান, তিনি দোষীদের শাস্তি বিধানের পরিবর্তে মেয়েটির গার্জিয়ানদের বলেছেন যে মেয়েটি এরকমভাবে একা ঘুরছিলই বা কেন। কি সরকার চলছে সেখানে ভাবুন, ভাবা অভ্যাস করুন। এইবারে আসবো সেই লাইট অফ হোপ, যেটা প্রথমে বলেছি, একটা আশা, একটা বিশ্বাস। সেই 2014 থেকে কত কি শুনছি। মণিমুক্ত ছড়িয়েছেন বিদেশের মাটিতে, অপটিক্যাল ফাইবারকে বলে বসেছেন পলিটিক্যাল ফাইবার, A+B² নতুন ফর্মুলা করেছেন। কিন্তু এই যে প্রতিনিধি দল ঘুরছেন বিশ্বের বিভিন্ন দেশে, ওই দলেরই সদস্য হয়ে গিয়েছেন ডায়মন্ড হারবার থেকে নির্বাচিত মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য আমরা শুনছি বিভিন্ন মিডিয়ার দৌলতে। অকাট্য যুক্তি, শ্রদ্ধাবনত ভঙ্গিমা, ক্ষুরোদার বিশ্লেষণ, ভাষার প্রতি দখল এবং সংযম। একজন যথার্থ স্টেটসম্যানের উদয় হচ্ছে দেশের রাজনীতির আঙিনায়। এই কথা আজ হলফ করে বলতে পারি, বাকিটা তো ভবিষ্যতে বলবে। দেখুন, আমি পরিশেষে আমাদের আজকের এপিসোডের একদম শেষ লগ্নে এসে আপনাদেরকে বলি, একটা সময় যখন আমরা তরুণ প্রজন্মের দিশারি রাজীব গান্ধীকে দেখেছিলাম, 1984-তে কংগ্রেসের নেতা নির্বাচিত হয়েছিলেন এবং দেশমাতৃকা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে তিনি জাতীয় কংগ্রেস এবং দেশ দুটোর হাল ধরেছিলেন। তখন রাজনীতির সঙ্গে শিক্ষার একটা খুব সুন্দর সুষ্ঠু মেলবন্ধন থাকত। আপনি দেখুন, রাজীব গান্ধী, তার আগে ইন্দিরা গান্ধী, তার আগে পণ্ডিতজি জওয়াহরলাল নেহেরু, একদম অটল বিহারী বাজপেয়ী অবধি, ইয়েস আই মিন ইট, অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রীত্বের চেয়ারে, প্রধানমন্ত্রীত্বের কুর্সিতে যারা বসেছেন, তাদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা একটু ভিন্ন প্রকৃতির হবে, এটি কাঙ্ক্ষিত, এটি প্রার্থিত। তার কারণ তারা বিদেশের মাটিতে গিয়ে আমাদের দেশের প্রতিনিধিত্ব করবেন, তারাই তো হবেন যথার্থ স্টেটসম্যান। কিন্তু এখন কেন্দ্রের সরকারে যারা আসেন এবং তারও মধ্যে ক্ষমতার বৃত্তে যাদের আনাগোনা, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, তাদের মধ্যে স্টেটসম্যান হবার যথার্থ গুণাবলী কি রয়েছে? পক্ষান্তরে এই যে বিদেশের মাটিতে ভারতবর্ষ থেকে সর্বদলীয় প্রতিনিধি দল গিয়েছেন সন্ত্রাস বিরোধী প্রচারে, আপনারা মন দিয়ে শুনুন, সেখানে ডায়মন্ড হারবার থেকে নির্বাচিত সাংসদ তরুণ তুর্কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলার ভঙ্গিমা থেকে শুরু করে তার বিষয় নির্বাচন, আমাদের দেশের পূর্বজ রাজনীতিকদের প্রতি
শ্রদ্ধা সে মহাত্মাজি থেকে শুরু করে রাসবিহারী বসু অবধি প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে ওনার মধ্যে একজন যথার্থ স্টেটসম্যানের প্রকাশ ঘটছে প্রতি নিমেষে। এইটি যে আশার, এইটি আমাদের লাইট অফ হোপ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে। ভালো থাকবেন, নমস্কার।